শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। মেঘনার পারিবারিক জীবন গল্পটির আজ তৃতীয় পর্ব পড়ে শোনাচ্ছি। ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে দুজনে বাড়ির পথে রওনা দেয়। মেঘনাকে দেখে বিধান বুঝতে পারে যেন তার ওপর দিয়ে সাইক্লোন বয়ে যাচ্ছে। একদম থমথমে মুখে তাকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে। কিছুক্ষণ পরে দুজনে বাড়িতে ফিরে আসে। বিধান মেঘনাকে কাছে ডাকে এবং বলে, এই দুর্বল জীর্ণশীর্ণ শরীরটা একবার বিছানা নিলে আর কথা বলতে ইচ্ছে করবে না। তোমাকে কিছু কথা বলার আছে আমার, তুমি শোনো মেঘনা। বিধান বসে আছে আর মেঘনা তার পাশে দাঁড়িয়ে। বিধানকে উদ্ভ্রান্তের মতো লাগছে। সে মেঘনার চোখের দিকে তাকিয়ে কিছুতেই কথা বলতে পারছে না। তার মধ্যে কোথায় যেন একটা অস্বস্তি কাজ করছে। তার মুখের চেহারা দেখে মেঘনারও খুব কষ্ট হচ্ছে। এবার বিধান মেঘনার হাত দুটো ধরে অঝরে কেঁদে বলে, মেঘনা, আমি তোমার কাছে বড় অপরাধী। মেঘনা অবাক দৃষ্টিতে তাকে বলে, কেন? বিধান বলতে শুরু করে, আমি যদি আমার অপরাধ তোমার কাছে স্বীকার না করি তাহলে আমি মরেও শান্তি পাব না। জানো মেঘনা, আমি বল্টু আসার পর বাড়িতে আসা একদম কমিয়ে দিয়েছিলাম। আমার ভাই বোনের ইন্ধনে আমার মায়ের তোমার প্রতি পক্ষপাতিত্ব একদম আমি নিতে পারতাম না। আমি জানতাম ইচ্ছে করে আমার মা তোমার প্রতি অন্যায় করছেন। ইচ্ছে করে তোমাকে এই সংসারে ঝি চাকরদের মতো খাটাচ্ছেন। অথচ ঈশানীকে মা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে সুযোগ দিচ্ছেন। আর সংসারে কাজের লোক রাখতে বললে মা কিছুতেই রাজি হতেন না। আরে বাবা, টাকা তো আমার খরচ হতো, আর মায়ের বিপক্ষে কিছু বলার সাহসও আমার হতো না। তারপর বল্টুর ভবিষ্যতের কথা মাথায় রেখে আয়ও বাড়াতে হবে, সাত পাঁচ ভেবে বাড়িতে আসার আকর্ষণটাই আমার কমে গিয়েছিল। সেদিন ছিল 1 মে। শ্রমিক দিবসের ছুটি উপলক্ষে সব কর্মচারীরা বাসায় উপস্থিত ছিল। আমি বাসায় বসে কাজ করব বলে কিছু কাজও নিয়ে এসেছিলাম। আমাকে কাজ করতে দেখে আমার সহকর্মীরা আমার পিছনে বেশ লাগে এবং আমাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা মজা করতে থাকে। তারা আমাকে বলে, তুই বউকে ছেড়ে এতদিন থাকিস কি করে রে? বলেই একরকম জোর করে তারা নানা রকম বুঝিয়ে আমাকে পতিতালয়ে নিয়ে যায়। না মেঘনা, আমাকে চলে আসার সুযোগ তারা দেয়নি। তাদের মধ্যে 2-4 জনের প্রায় প্রতিদিনের অভ্যেস ছিল যৌনপল্লীতে যাতায়াতের। প্রথম দিন আমার মধ্যে খুব জড়তা ছিল, কিন্তু কদিন পরে চিন্তা করে দেখলাম ওদের প্রস্তাবটা মন্দ নয়। আমি যদি 2 পয়সা খরচ করি তাহলে আমার কাজেরও ক্ষতি হবে না, আর সংসারের এত ঝুট ঝামেলা এবং অশান্তিও ভোগ করতে হবে না। কিন্তু তার ফল যে এত মারাত্মক হবে তা আমার ধারণার অতীত ছিল। কথাগুলো বলে বিধান দ্রুত শ্বাস নিতে থাকে। মেঘনা তাকে ধরে বিছানায় শুইয়ে দেয়। কয়েকদিনের মধ্যে বিধানের শরীর আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় তাকে অনুভবে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে দিন 20 মধ্যে তার মৃত্যু হয়। ডাক্তারবাবু দিল্লির হাসপাতালের এবং এখানকার সব টেস্টের রিপোর্ট দেখে নিশ্চিত হয়েছিলেন বিধান এডসে আক্রান্ত। আর মেঘনার রিপোর্টও খুব একটা সন্তোষজনক ছিল না। সেই সময় বল্টুরও HIV টেস্ট হয়েছিল, কিন্তু তার রিপোর্ট বিপদমুক্ত ছিল। এবার মেঘনার অন্যরকম যুদ্ধ শুরু হয়। সেই সময়
কেউ এডসে আক্রান্ত হলে অথবা এইচআইভি পজিটিভ হলে প্রতিবেশী আত্মীয়দের নিকট প্রকাশ করা নিষেধ ছিল। কিন্তু মেঘনার ক্ষেত্রে কথাটা প্রকাশ হয়ে যায়। আগে থেকে বর্ণালী, বিমান এবং ঈশানীর একটা বিক্ষুব্ধ দল ছিল। সেই দলটার দাবানলের চেহারা নিতে বেশি দেরি হলো না। আত্মীয় এবং প্রতিবেশীদের মধ্যে আগুনের লেলিহান শিখার ন্যায় তারা কথাটা ছড়িয়ে দেয়। একদিন প্রতিবেশীরা দল বেঁধে মেঘনাকে এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করতে উদ্যত। মাত্র কয়েকদিন হলো বিধানের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ বাড়িটাই শোকের পরিবেশে পরিবেষ্টিত। এমন পরিস্থিতিতে প্রতিবেশীদের হেন অমানবিক অপ্রীতিকর ঘটনায় সুলেখা দেবী আর নিজেকে সংযত করে রাখতে পারলেন না। তিনি আচমকা বাড়িতে রাখা একটা হাঁসুলি নিয়ে দরজা আগলে দাঁড়িয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীদের বিশৃঙ্খলার মধ্যে সুলেখা দেবীর সংহারকারী মূর্তি দেখে তারা নিজেরা হতভম্ব হয়ে যায়। গল্পটি আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী অংশ শোনার জন্য আমার বন্ধুদের কাছেই অনুরোধ রইল।